আয়ান নিজের টি শার্ট খুলে সরে ফেলে দিল। শখকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। শখের গলায় আবার মুখ গুজে দিল। শখের হাতের ভাঁজে নিজের হাত এক করে দিয়ে নিজের সমস্ত ভরে শখের উপর ছেড়ে দিল। ডুব দিল শখের মধ্যে। আজকে আর কোনো দূরত্ব নেই তাদের মাঝে। চাইলেও কেউ আলাদা করতে পারবে না। এভাবেই পূর্ণতা পেল শখ আয়নের ভালোবাসা। আজকের রাত শখ আর আয়নের প্রথম মিলন সাক্ষী হয়ে থাকবে। পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। পরের দিন সকালবেলা আয়ানের আগে ঘুম ভাঙল। শখ আয়নের বুকে মাথা রেখে আয়নকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আয়নের চোখ গেল ঘুমান্ত শখের দিকে। কি মায়াবী লাগছে শখকে। আয়নের কাছে শখকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী বলে মনে হচ্ছে। হাজার বছর শখকে দেখলেও তার দেখে তৃষ্ণা কোনোদিন মিটবে না। আলতো করে শখের কপালে চুমু খেলো। একটু পরে শখ নড়ে চড়ে উঠল। আয়নের দিকে তাকাতেই বেশ লজ্জা লাগছে তার। লজ্জায় আয়নের বুকে মাথা গুজে রইল। আমি জানি বউ, তুমি লজ্জা পেয়েছো। ঢং না করে ছাড়ো আমাকে। কলেজে যেতে হবে, ফ্রেশ হতে হবে আমার। শখ কোনো উত্তর না দিয়ে শুয়ে রইল। তুমি কাল বললে চলে যাবে, এখন যেতে পারো। দরজা খুলে দিব। আয়ন উঠতে গেলে শখ আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। শালা বজ্জাত বেডা, আমাকে যাওয়ার মতো অবস্থায় রেখেছিস, সারা রাত জ্বালিয়ে মেরেছিস, এখন সাত সকালবেলা আমার সাথে ফাজলামি শুরু করে দিয়েছে। ইস কি লজ্জা। আল্লাহ, তুমি মাটি দুই ভাগ করে দাও, আমি মাটির নিচে চলে যাই। বাবা, বাহ, বউ আমার কত ভালো হয়ে গেছে। আমি জানতাম আমার বউ আমাকে কতটা ভালোবাসে। আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এখন ছাড়ো বউ, আমায় কলেজে যেতে হবে। লজ্জা পাওয়ার ভান করে বলল। শখ অবাক হয়ে ভাবছে, কি বাটপার স্যার রে বাবা, এমন ভাব করছে যেন ওনাকে। আমারে বকা দেওয়া শেষ হলে ছাড়ো। আমি কি আপনাকে ধরে আছি নাকি, অসভ্য ছেলে একটা। বউ আমাকে বকা দিলা। ওলে শোনালে, ছোট বাবু কিছু বোঝে না। চলে বাবু, রাগ করে না, আর বকা দিব না। শখের কথা শুনে আয়ান হেসে ওয়াশরুমে চলে গেল। শখ যেন হাঁপ ছেড়ে বাঁচল। অসভ্য লোক একটা। রাতের কথা মনে পড়তেই লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢেকে নিল শখ। একটু পরে আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। শখ কোনো রকম উঠে নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। শরীরে কিছু অংশে পানি পড়তেই জ্বলে উঠল শখের। সবে আয়নে দেওয়া উপহার। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আয়ান শখের জন্য খাবার নিয়ে বসে আছে। এতক্ষণ লাগে তোমার? আমি কখন থেকে বসে আছি? আমি আপনাকে বসে থাকতে বলছি নাকি ঢং? বারে, আমার বইয়ের জন্য আমি বসে থাকবো না? তাহলে কে থাকবে শুনি? কথা কম বলো, চুপচাপ খেয়ে নাও। তারপর আয়ান শখে নিজের হাতে খাইয়ে দিল। পেইন কিলার খাইয়ে দিল। এখন ঘুমাবে, কলেজে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি যাব না। তাহলে আপনি মেয়েদের দিকে তাকিয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা থাকবে না। আমি গেলেই আপনার সমস্যা, তাই না? মেয়েদের সাথে ঢলাঢলি করতে পারবেন না। শখ, তোমাকে আমি বলেই গলায় কামড় বসিয়ে দিল। আম্মু! তোমার আম্মু নেই, ডেকে লাভ নেই, আসবে না। রাক্ষস একটা, এভাবে কেউ কামড় দেয়? দেখেন তো রক্ত ঝরছে। আপনার মায়া লাগে না? তাহলে তুমি বাজে কথা বললে কেন? ঘরে সুন্দরী বউ রেখে কেউ কোনোদিন অন্য মেয়েদের দিকে তাকায়? তুমি জানো না আমি কেমন? আপনি একটা অশুভ ছেলে, এটা আমি জানি। কি বললে? ঠিকই বলছি। তবে রে, না, আর কামড় দিবেন না। আপনি কি রাক্ষস নাকি? হুম, এক জায়গায় খালি বারবার আঘাত করেন। বারবার আঘাত করি কেন জানো? যেন ক্ষতটা শুকিয়ে যায়। আবার দেওয়ার এই ভালোবাসার চিহ্নই তোমাকে বারবার আমার কথা মনে করিয়ে দিবে। যখনই দেখবে তখনই আমার কথা মনে হবে। সারা জীবন যেন আমাকে ভুলতে না পারো, তার জন্য এই আঘাত করতে বারবার আমি রাজি। আপনি না খুব রাগী ছিলেন। এত রোমান্টিক হলেন কবে থেকে? অবাক হওয়ার ভান ধরে শখের কপালে চুমু দিয়ে বলল, যেদিন থেকে বউ পেয়েছি সেদিন থেকে। দেখে শুনে থাকবে, কিছু দরকার হলে কাউকে বলবে, দিয়ে যাবে। আমি আসি তাহলে, বলি আয়ান চলে গেল। একটু পরে শখের রুমে রুহি, শুভ, মুনতাহা, রাফি আসলো লুডো খেলবে সবাই মিলে। একটু পরে মিহুও আসলো ওদের পিছু পিছু। কি গো বৌমা, তোমার গলায় কি হয়েছে?
রাফির কথা শুনে শখ চোখ বড় বড় করে তাকালো। শখ তাড়াতাড়ি করে চুল দিয়ে গলা ঢেকে নিল। শুভ, রুহি, মুনতাহা মুখ টিপে হাসছে। মিহুর আগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। মা, তুমি না বলছিলে এসব কথা বললে ওরা আলাদা হয়ে যাবে? এখন দেখছি উল্টো হয়ে গেল। শখ আর আয়নের মিল হয়ে গেল। এখন ওদের কেউ আলাদা করতে পারবে না। কি বলছিস? আমি সত্যি কথা বলছি মা। এখন শখের পেটে আয়ন ভাইয়ার বাচ্চা হবে। তখন মামুও আমাদের সাহায্য করবে না। আমি শখকে শেষ করে ফেলবো। শখ থাকলে আমি আয়ন ভাইকে নিজের করে কখনো পাবো না। একদম রাগের বশে কিছু করবি না। একবার তো রাগের জন্য তুই আয়নের থেকে দূরে সরে গিয়েছিলি। আমার যা করার আমি তাই করব। কেউ আমাকে আটকাতে পারবে না, বলেই হাসতে হাসতে চলে গেল মিহু। বিকেলবেলা সবাই বসে গল্প করছে। আয়ন ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলো। শখ, এক গ্লাস পানি নিয়ে উপরে আসো তো। আজ একটা বন্যায় বলে এভাবে ডাকে না, বলল মুনতাহা। শুভ রাগের চোখ নিয়ে তাকালো মুনতাহার দিকে। যাও, তোমার বরের ডাক পড়েছে, হুকুম পালন করে আসো। দেখে শুনে সাবধানে যাইও, কেমন? শখ এদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছু না বলে পানি নিয়েই উপরে গেল। শখ রুমে আসতেই আয়ান টান দিয়ে শখকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিল। তোমাকে বলছিলাম না ছোটাছুটি করবে না, রুমে থাকবে? নিচে গিয়েছিলে কেন? সবাই কত আড্ডা দিচ্ছে, মজা করছে। আমার একা একা রুমে ভালো লাগে না, তাই গিয়েছিলাম। আমি তো রুহি আপুদের তোমার কাছে আসতে বলছিলাম, ওরা আসছিল না? হ্যাঁ আসছিল তো। তাহলে? তাহলে আপনার মাথা, এত ঢং ভালো লাগে না, বুঝছেন? সরেন, আমাকে যেতে দিন। আমি আইছি, এখন কোথাও যেতে পারবে না। আমার কাছে থাকতে হবে তোমার। সারাদিন পরে বরকে কাছে পেয়েছো, কোথায় আদর করবে? তা না করে উনি যাই যাই করে। স্যার? আমি তোমার স্যার হই? হ্যাঁ। আরেকবার বলো। অসহায় দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে আছে। আরে বাবা, উনি কি প্রথম থেকে আমার জামাই ছিল নাকি, যে সারাদিন জামাই জামাই করব? আয়ন শখের ঘাড়ে থেকে চুলগুলো সরিয়ে ইচ্ছে মতো চুমু খেয়ে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, মিহুর থেকে দূরে দূরে থাকবে, একদম ওর আশেপাশে যাবে না। শখ মাথা নেড়ে সম্মতি জানালো। আমি যদি আয়ন ভাইকে না পাই তাহলে শখকেও নিজের করে রাখতে দিব না, বলে ছুরি হাতে শখের দিকে এগোতে লাগলো। তোমাকে যদি আমি রাস্তা থেকে না সরাই তাহলে কোনোদিন আমি আয়ন ভাইকে নিজের করে পাবো না। আমি না থাকলেও উনি কোনোদিন তোমাকে আপন করে নেবে না। বড্ড কথা হয়েছে না? তোমার আজ তোমার সব কথা শেষ করে দিব শখ। মিহু, এটা কেমন ফাজলামি? অনেক সহ্য করেছি তোর বেয়াদবি। আপা, আপনি আপনার এই পাগল মেয়েকে নিয়ে চলে যান। যতদিন আমার সংসারে থাকবে একটা না একটা সমস্যার সৃষ্টি করবে। নীলিমা, তোমার সাহসের তারিফ করতে হয়। তুমি আমাদের বাসা থেকে চলে যেতে বলছো? মা, তুমি মামিকে কিছু বলবে না। আমার আজই এই বাসা ছেড়ে চলে যাব, বলে শখের পেটে ছুরি চালাতে যাবে, তার আগেই আয়ন এসে ধরে ফেলল। কষে থাপ্পড় বসিয়ে দিল মিহুর গালে। তার সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল মিহু। বাবা, আমি তোমাকে ভালোভাবে বলছি, তুমি তোমার বোন আর তার মেয়েকে চলে যেতে বলো, না হলে আমি আজ কিছু একটা করে দিব। আয়ান প্রচণ্ড রেগে গেছে। আয়নের বাবা বুঝে গেছে এখন কোনো শান্ত নাই, কাজ দেবে না। আয়ান ভাইয়া, তুমি যে শখের জন্য এত কিছু করছো, একদিন নিজ হাতেই শখকে ছেড়ে দিবে, আমাকে আপন করে নিবে। সেই সময়টা আর বেশি দেরি নেই। যেই শখের জন্য এত ভালোবাসা, তা ঘৃণায় পরিণত হতে 2 সেকেন্ডও লাগবে না। হা হা, বলি মিও চলে গেল তার মাকে নিয়ে। শখকে নিয়ে তোমাদের আর কোনো সমস্যা আছে থাকলে বলতে পারো, আমি শখকে নিয়ে চলে যাব এই বাসা ছেড়ে। এসব কি বলছিস, পাগল হয়ে গেছিস? রাগ করিস না বাবা, বলল মিসেস নীলিমা চৌধুরী। যে শখের জন্য এত কিছু করছো, কাল সেই শখকে তুমি নিজে ঘৃণা করবে। আয়ান, অপেক্ষা শুধু কালকে। মনে মনে কথাগুলো বলেই চলে গেলেন আবরাম চৌধুরী। বাবা, তুমি বলেছিলে শখের 18 বছর পূর্ণ হয়ে গেলে শখের সব কিছু আমাদের নামে করে দিবে, তা না করে নিজের ছেলের বউ বানিয়ে বাসায় তুললে। জান্নাত মা, আমার বিশ্বাস কর, আমি চেষ্টা করছি। সব কিছু হয়েছে আহনাব সাহেবের জন্য। শখের সব কিছু বলে দিয়েছে, না হলে কৌশলে ওকে দিয়ে কাজটা করিয়ে নিতাম। আহনাব সাহেব, আপনি কি বলে দিয়েছেন? শখের নামে তার বাবা মা কে কি রেখে গিয়েছে, বলল জান্নাত। আহনাব সাহেব মাথা নিচু করে উত্তর দিল না।
তাহলে কাজ করে দিচ্ছেন না কেন? মারার পাকনা গজিয়েছে? তোমরা যা ইচ্ছে খুশি করিয়ে নিতে পারো, আমি আর শখের সাথে বেইমানি করতে পারবো না। বাদ দাও জান্নাত। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে কিভাবে ঘি তুলতে হয় তা আমার ভালো করেই জানা আছে। মাহিম তুমি, বলল আহনাফ সাহেব। এইবার আমাকে চিনতে পেরেছেন নখল বাবা? তোমরা চাইলেও আমাকে দিয়ে আর অন্যায় করাতে পারবে না। তারপর মাহিম নিজে ফোন থেকে একটা ভিডিও অন করে দেখালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আহনাফ সাহেব বলছে, আমি নিজেই ভাই ভাবিকে ছাড় দিই নাই, আর দেখতে দিল না মাহিম। এটা মিথ্যে, তোমরা আমার মাথায় গান ঠেকিয়ে ভয় দেখিয়ে জড়ো করে বলিয়েছো। আমি নিজেই ইচ্ছে করে বলি নাই। শখের বাবা মাকে তোমরা মারছো। ফিয়াজের একবার সব কিছু মনে পড়তে দাও, তারপর তোমাদের সব খেলা শেষ। তার আগে ওই দুই ভাই বোনকে পৃথিবী থেকে সরিয়ে দিব। পারবে না। তার আগেই আমি শখকে সব কিছু বলে দিব। ভুলে যেও না আহনাব, শখ কিন্তু আমাদের বাসায় থাকে। হতেও পারে আজ শখের শেষ দিন। না, এমনটা করবেন না। তাহলে আমরা যা বলবো তাই করবে। ঠিক আছে, আপনারা যা বলবেন আমি তাই করব। এখন তুমি আসতে পারো। আহনাব সাহেব দ্রুত স্থান ত্যাগ করলো। বাবা, তোমার সাথে এমন কথা ছিল না। আমি জানতাম তুমি তোমার ছেলে মেয়েদের পেলে আমাদের ঠিক ভুলে যাবে। সেই জন্য আমি তোমাকে একদমই বিশ্বাস করি না। এখন আয়ান আর রোহিত তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমার জায়গা কোথায়? তোমার কাছে বাবা। হ্যাঁ বাবা, জান্নাত ঠিকই বলেছে। কি করছে জান্নাত ওর জন্য আপনি? পুরো জীবনটা শেষ করে দিলাম। আর এখন বলছো জান্নাতের জন্য কি করেছি? মাহিম তুমি ওর স্বামী। তোমার হাতে ভরসা করে জান্নাতকে তুলে দিয়েছিলাম। তোমাকে নিজের ছেলে মনে করে তোমাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। আর এখন বলছো কি করেছি? আমি এত কিছু শুনতে চাই না বাবা। শখের নামে যেসব বাড়ি গাড়ি ওর বাবা অফিসসহ সব কিছু আমার চাই। তাহলে বুঝতে পারবো তুমি আমাদের পাশে আসো। আচ্ছা জান্নাত, তোর আমাদের বাসায় যেতে সমস্যা কি? ওখানে তোর মা আছে, তোর ভাই বোন আছে। আমার মা না, বলো সৎ মা। উনি আমার কোনো নিজের মা না। আমি ওনাকে ঘৃণা করি। একদম ওনার সাথে আমার মায়ের তুলনা করবে না। জান্নাত বাজে কথা বলিস না। নীলিমা তোকে খুব ভালোবাসে, তোর জন্য প্রতিদিন কান্না করে। সব কিছু ভুলে চল না মা, আমরা সুখে শান্তিতে সংসার করি। আমি জানতাম বাবা তুমি বদলে যাবে। নিজের নতুন বউয়ের ছেলে মেয়ের মুখ দেখছো। এখন আমি থাকলেই কি আর না থাকলেই কি, তাই না বলো? আমাকে ভুল বুঝিস না মা। আমি শুধু তোকে বলছি, আমরা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করব। একবার তো বলি নাই শখকে আমাদের সাথে রাখবো। ওকে রাস্তা থেকে সরিয়ে মিহুর সাথে আইনের বিয়ে দেব। বাসায় ফিরে চল মা। আমি পারবো না। তুমি থাকো তোমার বউ আর ছেলে মেয়ে নিয়ে। যেদিন সব কিছু আমার নামে করে নিয়ে আসবে সেদিন আমার সামনে আসবে। না হলে আমি তোমার মুখও দেখতে চাই না। জান্নাত মা, আমার কথা শোন। আমি তোর জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারি। বাবাকে একটু ভালোবাসলে কি হয়? আমি তো তোর ভালোর জন্য বিয়েটা করেছিলাম। তোর মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যাতে আমি তার ছোট বোনকে বিয়ে করি। তোর যাতে কোনো কষ্ট না হয়। তুই তো আমাদের ভুল বুঝে বসলি। নীলিমা, আমি তোকে কোনোদিন কমতি রাখছিলাম বল? আব্রাহাম চৌধুরীর কোনো কথায় জান্নাতের কান পর্যন্ত পৌঁছালো না। রাগে আব্রাহাম চৌধুরীর চোখ লাল হয়ে গেল। নীলা শিকদার, তুই মরেও শান্তিতে বাঁচতে দিলি না। নিজের আপদ মেয়েকেও জ্বালানোর জন্য রেখে গেছিস। আর এই মেয়ের কিছু একটা করতেই হবে বলেই বেরিয়ে গেলেন। রাত 8টা বেজে গেছে। আয়ন এখনও আসে না। আসতে দেরি হবে, ফোন জানিয়ে দিয়েছে। শখ ভাবলো আয়নকে সারপ্রাইজ দিলে কেমন হয়। আজকে তার মনের কথা আয়নকে জানাবে। সে ভেবে খুশি হয়ে শখ একটা লাল শাড়ি বের করে আয়নের আম্মুর কাছ থেকে পরে আসলো। হালকা করে সেজে নিল। এখন দরকার গোলাপ ফুলের। কোথায় পাবে? এত রাতে তাকে কে গোলাপ দিবে? তখনই মনে পড়ল রুহি আপু ছাদে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়েছে। গোলাপের গাছও আছে। শখ আস্তে করে ছাদে গিয়ে দেখলো 3টে গোলাপ ফুল ফুটে আছে। শখ একটা নিচে নেমে আসলো, রুমটা সুন্দর করে গুছিয়ে নিল। রাত 10টা বেজে গেল। এখনও আয়ন আসছে না। সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। শখ আয়নের জন্য না খেয়ে বসে আছে। 10:30টার দিকে আয়ন আসলো। ড্রয়িং রুমে পা রাখতেই আব্রাহাম চৌধুরী বলল, দাঁড়াও আয়ান,
তোমার সাথে আমি কিছু কথা আছে। পরে বলে হয় না বাবা, এখন প্রচুর ক্লান্ত লাগছে। 10 মিনিট সময় দাও আমাকে, বেশি সময় নেব না। আচ্ছা বলো কি বলতে চাও? এখন বলা যাবে না, চলো ছাদে যাই। আয়ান অবাক হয়ে ভাবলো, তার বাবা পাগল হয়ে গেছে নাকি? এত রাতে ছাদে যাবে? ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবার পেছনে পেছনে যেতে হলো। শখ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করে আয়নকে নিজের কথা বলবে। স্যার আমি আপনাকে ভালোবাসি, এভাবে বলবো? শখ তোর মাথাটা খারাপ হয়ে গেছে। নিজের বরকে কেউ স্যার বলে? তাহলে কি করে বলবো? আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, এভাবেই বলবো। তাহলে উনি খুব খুশি হবে। শখ খুব খুশি হয়ে বসে অপেক্ষা করছে আয়নের জন্য। দেখো আয়ান, আমি তোমাকে এখন যা কিছু বলবো তুমি বিশ্বাস করতে চাইবে না, তার জন্য আজ প্রমাণ নিয়ে আসছি। তুমি জানতে চাইতে না তোমার ভাইয়ের খুনিকে? হ্যাঁ বাবা, আমি জানতে চাই। বলো কে আমার ভাইয়ের খুন করেছে? সে যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আমি তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। যেভাবে তারা আমার ভাইকে গুলি করে সেভাবে আঘাত দিয়ে মৃত্যু যন্ত্রণা দিয়েছি, আমিও তাদের ঠিক একই যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিব। পারবে তো শখকে পৃথিবী থেকে সরিয়ে দিতে? পারবে তো শখের মৃত্যুর যন্ত্রণা দিতে? এখন তোমাকে দুর্বল হলে চলবে না আয়ান, তোমাকে শক্ত থাকতে হবে। আয়ান দুপা পিছিয়ে গেল। কি বলছো বাবা এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? শখকে নিয়ে কোনো অভিযোগ থাকলে বলতে পারতে। আমি শখকে নিয়ে চলে যেতাম দূরে কোথাও। বাবা, নিজের ভাইয়ের খুনির মেয়ের জন্য এত ভালোবাসা? শখের জন্য আমাদের ছেড়ে দিতে তুমি দুবারও ভাবছো না? তাহলে ওকে শাস্তি দিবে কি করে আয়ান? মানে? মানেটা খুব সহজ। বলি একটা ভিডিও বের করে আয়নকে দেখালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তার মতোই দেখতে 10 বছরের বাচ্চাকে পরপর 5টা গুলি করা হলো। ভিডিওটি দেখে আয়ন চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে চিৎকার করে বসে পড়ল। বাবা প্লিজ বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না, আমার দম আটকে আসছে। দেখছো আয়ান, তোমার যমজ ভাই আফরানকে কিভাবে হত্যা করেছে? আফরানের জায়গায় আমার থাকার কথা ছিল বাবা, কিন্তু আফরান কেন এমন করছিল? কে এই লোক? কে মারলো আমার ভাইকে? বলো বাবা, চুপ থেকো না, আমি আর সব কিছু শেষ করে দিব। কত বছর পর আয়ান আবার আগের মতো পাগলামি শুরু করে দিয়েছে। পুরনো ক্ষত জাগিয়ে দিয়েছি। আব্রাহাম চৌধুরী। আয়নের পাগলামি দেখে আব্রাহাম চৌধুরী তৃপ্তির হাসি দিল। শখের বাবা তোমার ভাইকে মেরেছে। ভিডিওতে যে লোককে দেখতে পেলে ওটা শখের বাবা ছিল। পাশে শখের মা দাঁড়িয়েছিল। দেখো একটাবার বাধা দিল না। আর তুমি তোমার ভাইয়ের খুনির মেয়ের জন্য আমাদের ছেড়ে যাবে? আয়ন আর কিছু ভাবতে পারল না, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আবার আগের মতো পাগলামি শুরু করে দিয়েছে। রেগে নিচে চলে আসলো। রুমে আসতেই শখ খুশি হয়ে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন ধরল না। শখ এবার মাথা নিচু করে গোলাপ ফুলটি আয়নের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। বলে চোখ বন্ধ করে নিল। কিছু বুঝে ওঠার আগে আয়ন শখের গালে থাপ্পড় বসিয়ে দিল। হঠাৎ এমন হওয়ায় শখ পড়ে যেতে লাগলো। আয়ন শখকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, শেষে কি না আমি একটা খুনির মেয়েকে ভালোবাসলাম? কি অপরাধ করেছিল আমার 10 বছরের ছোট ভাইটা? কেন এভাবে আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করলো তোমার বাবা? উত্তর দাও শখ। শখ ভয়ে ভয়ে আয়নের দিকে তাকালো। শখের চোখে পানি চলে আসলো। আয়নের চোখ অসম্ভব লাল হয়ে আছে। যে কেউ দেখে ভয় পাবে। ভালোবাসার কথা বললে আয়ন এতটা রেগে যাবে, জানলে হয়তো কোনোদিন প্রকাশ করতো না। শখ কোনো রকম কান্না ভেজা গলায় উত্তর দিল, মানে এসব কি বলছো স্যার? ঠিক আছে? আর বলছো না বলছেন, একদম নাটক করবে না। আপনার মাথা খারাপ হয়ে গেছে কি সব যাতা বলছেন? তখনই আয়ন ভিডিওটি শখের সামনে ধরলো। শখ ভয়ে চোখ বন্ধ করে নিল। এসব কি? সরান আমার সামনে থেকে, আমার খুব ভয় লাগছে। কেমন মেয়ে নিজের বাবাকে ভয় পাচ্ছ? বাবা? অবাক হয়ে, হ্যাঁ ওই লোকটাই তোমার বাবা। আর যাকে খুন করলো আমার যমজ ভাই আফরান। কেন খুন করলো তোমার বাবা? উত্তর দাও শখ। বিশ্বাস করেন আমি জানি স্যার, এটা যে আমার বাবা আমি আজ প্রথম দেখলাম, আগে কোনোদিন দেখি নাই। আয়ন রাগ সামলাতে না পেরে শখকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একটু পরে শখকে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বাইরে চলে গেল।
আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি কি কোনো দোষ করেছি? আমাকে বলেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এভাবে চুপ করে থাকবেন না। আমার সামনে থেকে সরে যাও। আমি তোমাকে সব কিছু বলতে বাধ্য নই। আপনি সব কিছু আমাকে বলতে বাধ্য। আপনি আমার বাবার অন্যায়ের শাস্তি আমাকে দিতে পারেন না। আমি তো জানতামই না আপনারা আরও একটা ভাই আছে, আর আমি আমার বাবা মাকে কোনোদিন দেখি নাই। আপনি নিজেও জানেন কদিন আগে আমি আমার পরিচয় জেনেছি। নাটক করবে না একদম। আমাকে বিরক্ত করবে না। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। ঘুমান, আমি কি আপনাকে ধরে রাখছি নাকি? আমি যদি প্রমাণ করতে পারি আমার বাবা নির্দোষ, তাহলে কি করবেন স্যার? আয়ন চোখ গরম করে তাকালো। শখ আর কোনো কথা না বলে শুয়ে পড়ল। আয়নের মাঝখানে কোলবালিশ রেখে শখের উল্টো পাশে শুয়ে পড়ল। শখ ভুরু কুঁচকে তাকালো। মাঝখানে কোলবালিশ রাখলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আচ্ছা ভালো। মানুষ কত সুন্দর তাই না স্যার? গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়। এই জন্য গিরগিটি বিলুপ্ত হয়ে যাওয়ার আগে বলে গেছে মানুষ আবার থেকেও বেশি ভয়ঙ্কর। বড্ড বেশি কথা বলছো তুমি। রুম থেকে বের হতে না চাইলে চুপ থাকো। শখ আর কোনো কথা না বলে চুপ করে শুয়ে রইল। আয়নের মাথায় হাত দিয়ে দু চোখ বন্ধ করে নিল। আড়াল থেকে সব কিছু দেখে ছিলেন আবরাম চৌধুরী। সব কিছু দেখে তৃপ্তির হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। পরের দিন সকালবেলা আয়ন ঘুম থেকে উঠে শখকে কোনো কিছু না বলে কলেজে চলে গেল। শখ ঘুম থেকে উঠে বেশ অবাক হলো। একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে? রুহি, শুভ, মুনতাহা ড্রয়িং রুমে বসেছিল। শখ এসে মুনতাহাকে প্রশ্ন করলো, আমার বাবা মা কে আপু? তাদের পরিচয় কি? তারা দেখতে কেমন? তারা কেমন মানুষ ছিলেন? আমার বাবা নাকি খুনি? সত্যি কি উনি খারাপ মানুষ ছিলেন? এই জন্য কি আল্লাহ ওনাকে নিজের কাছে নিয়ে গেছেন আর শাস্তি পাওয়ার জন্য আমাদের দুই ভাই বোনকে রেখে গেছেন? শখের কথা শুনে মুনতাহা বড় বড় করে তাকালো। শখ, তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস বড় আব্বু কতটা ভালো মানুষ ছিলেন? সব সময় সৎ পথে চলতেন। আমি যতটুকু ওনাকে দেখেছি ওনার মতো খুব কম মানুষই আছে। তোদের জন্য নিজের জীবন শেষ করে দিল, আর তুই এভাবে কথা বলছিস? ও তো ভুল কিছু বলে নাই মুনতাহা। তোমার বড় আব্বু একজন খুনি, আমার ভাইকে খুন করেছে। আয়ন ভেতরে প্রবেশ করতে করতে বলল। আয়ন পরীক্ষায় প্রশ্নগুলো রেখে গিয়েছিল, সেগুলো নিতে এসে শখের কথাগুলো শুনতে পেল। আয়ান ভাইয়া, একদম আমার বড় আব্বুর নামে বাজে কথা বলবেন না, তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি কতটুকু জানেন আমার বড় আব্বুর সম্পর্কে? তার সম্পর্কে না জেনে একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আয়ান, তুই পাগল হয়ে গেছিস? কী সব যা তা বলছিস? বলল নীলিমা চৌধুরী। ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা একদম ঠিক আছে। শখের বাবা একজন খুনি, আর আমি কি না খুনির মেয়েকে আমি ভালোবাসি? আচ্ছা, ওর বাবা আমার ভাইকে খুন করেছে, আমি তাহলে শখের ভাইকে খুন করে শোধ নেই? একদম বাজে কথা বলবেন না স্যার। সব কিছু না জেনে শুনে যাচাই বাছাই না করে আপনি এভাবে কিছু করতে পারবেন না। তাই নাকি? বলে আয়ান ভিডিওটি সবার সামনে ধরল। সবার চোখ বড় বড় হয়ে গেল। ভয়ে সবাই চোখ বন্ধ করে দিল। এরপরও বলবে তোমার বাবা সাধু? সবাই অবাক হলেও নীলিমা চৌধুরী এতটুকু অবাক হলেন না। আয়ন সব সময় নিজের চোখে দেখা ভুল হতে পারে। যাই করবি ভেবেচিন্তে করবি। আমার ভাবা হয়ে গেছে মা, এবার যা করার আমি করব। আয়ান, তুই আমার সাথে আয়, তোকে কিছু বলার আছে। কি বলবে নীলিমা? বলল আব্রাহাম চৌধুরী। নীলিমা চৌধুরী ভয়ে চুপ হয়ে গেলেন। রুহিও বেশ বিরক্ত হলো। মুনতাহা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। শুভ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আয়ান কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। রুহি ও শখের সাথে কোনো কথা বলল না। শখ, তোর সাথে আমার জরুরি কথা আছে, তুই সময় করে আমার রুমে চলে আসবি কেমন? বলে চলে গেলেন নীলিমা চৌধুরী। তুই বড় আব্বুকে ভুল বুঝিস না শখ। বিশ্বাস কর উনি এমন মানুষ না, কিন্তু ভিডিওটা মিথ্যে না। উনি যদি আমার বাবা হয়ে থাকেন তাহলে সত্যি আমি একজন খুনির মেয়ে। বলেই উপরে চলে গেল। রাত 12টায় আয়ান বাসায় আসলো। আয়নের জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ আর কেউ তাকে ডেকে খেতে বলে নাই। নীলিমা চৌধুরী আসছিলেন একবার। আয়ান, এই নেও কাগজ।
আয়ান, এই নাও কাগজ, এটাতে শখকে দিয়ে সাইন করিয়ে নেবে। আর এই নাও। আয়নের হাতে গান ধরিয়ে বলল, সাইন করিয়ে নেওয়ার পরে শখকে মেরে ফেলবে। আবরাম চৌধুরীর কথা শুনে আয়নের ইচ্ছে করছে তার বাবাকেই খুন করে দিতে। তার সাহস কী করে হয় তার শখকে মারার কথা বলার? বেশ বিরক্ত নিয়ে আয়ান বলল, এটা কিসের পেপার বাবা? এখানে শখের সাইন লাগবে কেন? তুমি চাও না তোমার ভাইয়ের খুনির মেয়ের শাস্তি হোক? হ্যাঁ, চাই। তাহলে যাও। আয়ান কাঁপা কাঁপা হাতে ধরে নিয়ে উপরে চলে গেল। রুমে এসে শখের ঘুমান্ত চেহারা দিকে তাকিয়ে আয়ান পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। কিভাবে আঘাত করবে এই নিষ্পাপ ফুলের মতো মেয়েকে? কিন্তু তার বাবা তো আমার ফুলের মতো ভাইকে ছেড়ে দেয় নাই। এ তো ভাবার কি আছে? বাবার কথায় মেয়েটাকে মারতে এসেছি, এ তো ভাবাভাবির কিছু নেই। ওর বাবা তোর ভাইকে মেরেছে, তুই ওকে মেরে দে। বলেই আয়ানের হাত শখের দিকে তাক করলো। কি হলো, মারছিস না কেন? শেষ করে দে এই ফুলের মতো মেয়েটাকে। আয়ান আর কিছু ভাবতে পারলো না, গানটা ফেলে দিয়ে বলল, না আপু, আমি এ কাজ করতে পারবো না। আমাকে মেরে ফেলো, তাও আমাকে এ কাজ করতে বলো না। আমি পারবো না। কেন পারবি না? কাঁদছিস কেন? বাবার কথা তো খুব নাচছিস। শোন, একটা কথা বলি, কোনো কাজ করার আগে 10বার ভেবে করবে। বলেই রুহি চলে গেল। সোহাগ আজকে নিজে থেকেই মাঝখানে কোলবালিশ রেখে দিয়েছিল। আয়ান কোলবালিশ সরিয়ে দিয়ে শখকে শক্ত করে জড়িয়ে ধরলো। সারা মুখে চুমু খেতে শুরু করলো। শখকে হারানোর ভয় ভেতরে জেগে বসেছে। পুরো শরীর কাঁপছে আয়ানের। আর কোনো কিছু ভাবতে পারল না, না খেয়েই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা শখ কাউকে কিছু না বলে আহনাব সাহেবের বাসায় আসলেন। শখকে দেখে আহনাব সাহেব বেশ খুশি হলেন। মন্তার মায়ের মুখ কালো হয়ে গেছে শখকে দেখে। কী রে মা, কেমন আছিস? আমি জানতাম তুই আমাদের উপর রেগে থাকতে পারবি না। আমার বাবা কে চাচ্চু? কী তার পরিচয়? উনি কে ছিলেন? কেমন মানুষ ছিলেন উনি? সত্যি কি উনি আয়ান স্যারের ভাইয়ের খুনি? শখের প্রশ্ন শুনে আওনার সাহেব বেশ ভয় পেয়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। মন্থার আম্মু বেশ অবাক হয়ে গেলেন। তোকে আমি সব বলছি, তার আগে আমাকে একটু সময় দে, আমি এসে তোকে সব কিছু বলছি। বলে তাড়াতাড়ি করে চলে গেলেন। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে, আহনাব সাহেবের আসার নামে কোনো নামই নেই। শখ বেশ বিরক্ত হয়ে বাসায় ফিরে আসলো। চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই রুহি বলল, কোথায় গিয়েছিলে শখ? আপু, একটু আব্বুদের বাসায় গিয়েছিলাম। শুভ ভাইয়া আর আপুকে দেখছি না যে। শুভ ওর বউকে নিয়ে চলে গেছে। এতদিন বাসা পাচ্ছিল না, তাই ছিল। আজ নতুন বাসায় উঠেছে তারা। আমাকে তো কিছু বলে নাই। আচ্ছা, বাবা মা কোথায়? সে আর কি আজকেও দেরি করে বাসায় ফিরবে? আজ বাসাটায় তো ফাঁকা ফাঁকা লাগছে কেন আপু? সব লাইট অফ করে রেখেছে কেন আপু? বাবা মা নিজের রুমে? আয়ান এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে। বাসায় কেউ নেই, তাই বাসায় এই অবস্থা। স্যার এয়ারপোর্টের দিকে মানে? আয়ান তোমার মুখ দেখতে চায় না, তাই ও দেশ ছেড়ে চলে যাচ্ছে। আজ রাত 8টায় আয়ানের ফ্লাইট। কথাটা শোনা মাত্রই শখের মনে হলো কেউ তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিল। আপু, তুমি কি বলছো এসব? মজা করো নাকি? নাকি তুমিও এখন সবার মতো বদলে যাবে? তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে কথা বলছি? বিশ্বাস না হলে এয়ারপোর্টে গিয়ে দেখতে পারো। শখ আর কোনো কথা না বলে আয়ানকে কল করলো, কিন্তু আয়ান ফোনটা ধরলো না। শখ উপায় না পেয়ে দৌড়ে বেরিয়ে আসলো। মতিন চাচা, আপনি জানেন স্যার কোন এয়ারপোর্টে গেছে? জানলে আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ জানি, আপনি বললে নিয়ে যাব। তাহলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। বলেই বেরিয়ে পড়ল শখ। রুহির শখের কথা ভেবে সেও রেডি হয়ে বেরিয়ে গেল। মেয়েটাকে রাত করে একা ছাড়া উচিত হবে না, তাই সেও আরেকটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আয়ান এয়ারপোর্টে এসে ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। এখন 7:30 বাজে। শখ এয়ারপোর্টে এসে আয়ানকে পাগলের মতো খুঁজতে লাগলো। অবশেষে খুঁজে পেল। দৌড়ে আয়নের কাছে চলে গেল। আপনি চলে যাচ্ছেন কেন স্যার? আমি কী অন্যায় করছি আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছেন? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। আমি একটা খুনির মেয়ের সাথে থাকতে পারবো না। তোমার মুখও দেখতে চাই না। তোমার মুখ যেন আমার কোনোদিন দেখতে না হয়। তার আগে যেন আমার মৃত্যু হয়। একদম বাজে কথা বলবেন না। আমি জানি আপনি রাগ করে বলছেন।
আপনি আমাকে একটু সময় দিন, আমি সব কিছু ঠিক করে দেব। পারবে আমার ভাইকে ফিরিয়ে দিতে? আপনি আমাকে মেরে ফেলুন, তবুও আমার থেকে দূরে সরে যাবেন না। আমি বাঁচতে পারবো না। আমার বেঁচে থাকাটা মৃত্যুর সমান হয়ে যাবে স্যার। প্লিজ আমাকে এভাবে একা ফেলে চলে যাবেন না। আমাকে ঘৃণা করছো না কেন শখ? যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি, তোমার মুখ দেখতে চাই না। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি, তোমার মুখও দেখতে চাই না। চলে যাও আমার মুখের সামনে থেকে। শখ মাটিতে বসে আয়নের পা ধরে বসলো। সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। শখ কান্না করতে করতে বাচ্চাদের মতো বায়না ধরে বসলো। আমাকে ছেড়ে যাবেন না স্যার। আপনি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। আপনি চলে গেলে আমি খুব একা হয়ে যাব। আমাকে ভালোবাসার মতো আপনি ছাড়া কেউ নেই। দয়া করে আমার থেকে দূরে সরে যাবেন না। আমার এই ভালোবাসাটুকু কেড়ে নেবেন না। আমাকে ছেড়ে যাবেন না। এখানে বেশিক্ষণ থাকলে দুর্বল হয়ে পড়ব। না, এখান থেকে চলে যেতে হবে। আয়ান শখকে নিজের পা থেকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম নাটক করবে না। আমার থেকে দূরে থাকো। তোমার মতো মেয়ের মুখ দেখাও পাপ স্যার। আয়ান কোনো কথা না বলে হাঁটা শুরু করলো। আয়নের ফ্লাইটের সময় হয়ে এসেছে। শখ উঠে দৌড়ে আয়নের কাছে আবার গেল। আমি আপনার দুটো পায়ে পড়ি, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শখ ঠিক মতো কথাও বলতে পারছে না, গলায় আটকে যাচ্ছে। শখের এমন করুণ অবস্থা দেখে আইনের ইচ্ছে করছে সব কিছু ভুলে শখের বুকে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু তা না করে শখকে হালকা করে ধাক্কা দিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে গেল। রুহি এসে শখকে ধরে ফেলল। শখ দৌড়ে আয়নের কাছে যেতে চাইলে সিকিউরিটি গার্ড শখকে ভেতরে যেতে দিল না। আপু, উনি চলে যাচ্ছেন কেন? ওনাকে বলো না আমাকে ছেড়ে যেন না যায়। উনি কি জানে না উনি ছাড়া আমার ভালোবাসার কেউ নেই? আপু, ওনাকে আটকাও না। আমি তোমাদের সব কথা শুনবো। তুমি শুধু ওনাকে আমার কাছে এনে দাও। শখের এরকম পাগলামি দেখে রুহির চোখেও পানি চলে আসলো। শখকে টেনে বাসায় নিয়ে গেল। এ সব কিছু দূর থেকে দেখে তৃপ্তির হাসি হাসলো মিহু, কিন্তু খুশি হতে পারল না আবরাম চৌধুরী। উনি কি করতে চাইলেন? তার ছেলে ঠিক উল্টো কাজ করে বসলো। এখন জান্নাতকে কি উত্তর দেবে? সব কিছু আরও কঠিন হয়ে গেল। এখন কোনো উপায়ে শখকে দিয়ে সাইন করে নেওয়ার। আওনার সাহেবও পেছনে সরে গেছে। এটা ভালো করেই জানেন ভিয়াজ বা শখের কোনো ক্ষতি করতে পারবে না। শুভ যতদিন আছে মন তার শরীরে একটা ফুলের টোকাও দিতে পারবে না সে। মিহুর কথা শুনে কত বড় ভুল করেছে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আয়নকে পাওয়ার জন্য মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। আমিও বোকার মতো এই মেয়েটার কথা শুনলাম, এখন সব কিছুই হারাইলাম বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন আবরাম চৌধুরী।